ভালোবাসি তো, বড্ড ভালোবাসি। নিশির বুকের সাথে চেপে ধরে বেশ দুষ্টুমিতে মেতে উঠল আহিল। সারা গায়ে হাত নাচিয়ে বেড়াচ্ছে, কখনো আলতো করে আঙুল ছুঁয়ে সুড়সুড়ি দিচ্ছে, কপালে চুমু খাচ্ছে, আবার কখনো গালের দাড়ি দিয়ে ঘষে দিচ্ছে। নিশিও সুন্দর করে আহিলের বা হাতের উপরে শুয়ে দিব্যি বক বক করে যাচ্ছে। কথার খই ফুটছে যেন মেয়ের মুখে, অথচ কিছুক্ষণ আগেও আহিলের রাগ দেখে ভয় কাঁপছিল। ভালোবাসা ব্যাপারটা সত্যি খুব গোজামিল, কখনো মেঘ আবার কখনো বৃষ্টি, একেবারে বিনা নোটিশ যাকে বলে। নিশি কথা বলছে আর আহিলের দাড়িতে আঙুল দিয়ে আঁকিঝুঁকি করছে। আহিল যখন নিশির দিকে তাকিয়ে বক বক করে যাওয়া উজ্জ্বল চেহারা দেখতে ব্যস্ত, তখন নিশি আহিলের জবাব শুনতে ব্যস্ত। দুজন দুজনের মতন ব্যস্ত। নিশি বাচ্চাদের মতো করে আহিলের গাল চেপে নাক চেপে যখন ধ্যান ভাঙতে চেষ্টা করে, তখন আহিল নিজের ভর নিশির উপরে ছেড়ে দিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ব্যাপারটা এত দ্রুত হয়েছে যে নিশি নিজেকে ছাড়ানোর জন্য কোনো প্রকার চেষ্টাও করতে পারেনি। টাকা 15 মিনিট পর ছাড়লো আহিল নিশিকে। উপর থেকে সরে আসার সময় গভীরভাবে চুমু খেয়ে নিজের জায়গায় ফিরে গেল। দুজনের সমান তালে নিঃশ্বাসের উপর নিঃশ্বাস নিয়ে চলছে। ক্লান্ত ছিলাম বলে বেশিক্ষণ আটকে রাখিনি। আলু ভর্তা করে ফেলেছে একেবারে, এইভাবে কেউ চেপে ধরে? এই যে তোমার স্বামী, তোমাকে ধরে বলে নিচে দিকে এগিয়ে গেলাম। এবার আমার দম বের হয়ে যাবে, প্লিজ। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, জানি। 5 মিনিট পর নিশিকে ছেড়ে দিয়ে কথাগুলো বলল সে। এদিকে নিশি খেপে গিয়ে আহিলের কাঁধের দিকটায় খুব জোরে কামড়ে দিল। নিশু, কি শুরু করলে? গতবার কিন্তু টিটেনাসের কাজ লাগিয়েছে। উফ, বেশ করেছি। যখন তখন চুমু খেতে খেতে দম বন্ধ করে দেবে। আবার করলে আবার দিব। আমি তো জানি টিট ফর ড্যাট। চুমু দিয়েছি তো তুমিও চুমু দাও। কুকুর বিড়ালের মতো কামড়ে দিচ্ছ কেন? ধান্দাবাজি। কি বললে? এত সাহস? তুমি জানো আমি তোমার থেকে কত বছরের বড়? গুনে গুনে 12 বছরে। পা ধরে সালাম করে মাপ চাও। পা উপরে তুলে নিশিকে দেখিয়ে বললাম। আমি সত্যি বলছি, আর কামড় দিয়েছি আরেকটা কারণে। আপনি তখন আমাকে নাতাশা বললেন কেন? তো তোমার নাম নাতাশা, আমি তাই ডাকলাম। এতে দোষের কি হলো? আচ্ছা, কোথায় কষ্ট হয়েছে দেখি বলে আমি এক এক করে চুমু খাচ্ছি। এখানে কষ্ট হয়েছে? এভাবে কিছুক্ষণ দুষ্টামি করার পর আহিল নিশিকে ছেড়ে দিয়ে আগের মতন শুয়ে পড়ল। আদর করলাম আমি আর হাঁপিয়ে গেলে তুমি। এভাবে চেপে ধরলে আমার হাঁসপাস লাগে। কথাটা বলেই নিশি আহিলের উপর শটান হয়ে শুয়ে পড়ল। আহিল জড়িয়ে ধরতে গেলে টাইটানিক স্টাইলে দু হাতের তালুতে ঠেকিয়ে আঙুলে আঙুল গুজে দিল। এটা কি হলো? গরম লাগে তো ধরলে। তো আমার গরম লাগে না বুঝি? আজ তো তুমি আমার উপরে এসে শুয়ে পড়লে। নিশি আওয়াজ না করে শান্তভাবে আহিলের বুকের মাঝখানে একটা গভীর চুমু এঁকে দিল। তারপর খুব আয়েশ করে মাথার এক পাশ করে তার নিচে দুহাত ভাঁজ করে চোখ বুঝল। খুব শান্তি লাগছে নিশির। আহিলের গরম নিঃশ্বাসটা নিশির তালুতে গিয়ে লাগছে। একটা সুন্দর মিশ্র অনুভূতি হচ্ছে ভিতরে। নিজেকে তার বড্ড সুখী সুখী লাগছে। স্টাডি রুমে প্রায় 9টা পর্যন্ত থেকে আহিল নিশিকে নিয়ে বেডরুমে ফিরে এলো। 1.5-2 ঘন্টার মধ্যে স্টাফরা সবকিছু পরিষ্কার করে সেট করে রেখেছে। লেট হয়েছে ড্রেসিং টেবিলের আয়না আর সেন্টার টেবিলের আয়না ঠিক করতে গিয়ে। নিশি ঘুমেছিল বলে আহিল আর তাকে জাগায়নি। পাজা কোলে করে রুমে এনে বেডের বাম দিকটায় শুয়ে দিল। ইস, কবে যে এতগুলো মেডিসিন খাওয়া বন্ধ হবে এই মেয়ের। মেডিসিন খাচ্ছে আর জান জীবন দিয়ে ঘুমাচ্ছে। আর ভালো লাগে না এইভাবে নিশু। বিশ্বাস করো, দিন দিন আমি অস্থির হয়ে পড়ছি। এইভাবে তোমাকে এত কাছে পেয়েও নিজের প্রতি জাস্ট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। তোমাকে কাছে পাওয়ার লোকটা যে আমাকে দিনকে দিন লোভী করে তুলছে। জলদি সুস্থ হয়ে যান বাচ্চাটা। রাত 9:30টার দিকে আরফিকে নিয়ে শিমুল বেগম ফিরে এলেন। তখন আহিল ড্রয়িং রুমের সোফায় বসে নিজের কাজ করছিল। কে রে, কখন এলি? তো ফেরার কথা ছিল না তোর? কাজ শেষ হয়ে গেল তাই চলে এলাম। এত দেরি করলে যে? সব গার্ডিয়ান একসাথে হলেই চা হয়। হ্যাঁ রে, নিষেধ কই?
ঘুমোচ্ছে। মেডিসিন নিয়েছো তো? সেলির সাথে খানিকটা আলাপ সেরে শিমুল বেগম চলে গেলেন ফ্রেশ হতে। আহিল আবার আগের মতন ল্যাপটপে মনোযোগ দিল। কাজ কিছুটা এগিয়ে রেখে উঠে স্টাডি রুমে গেল অফিস ব্যাগ থেকে ফাইল আনার জন্য। কিন্তু ব্যাগ তো লিভিং রুমে। স্টাডি রুমের বারান্দা ধরেই আহিল লিভিং রুমে যাচ্ছে। বারান্দার দিকে দরজাটা এখনো খোলা রয়ে গেছে। হিস, মশার উপদ্রব না হয় আবার। তাই সে দ্রুত পা চালিয়ে এগিয়ে গেল। রুমে ঢুকা মাত্র এক ধরনের অস্ফুট ঘুমানের আওয়াজ শুনতে পেল আহিল। বিছানার দিকে তাকাতেই আত্মাটা কেঁপে উঠল তার। নিশি ঘুমাচ্ছে। নিশু, এই নিশু। গলা ছোট শুকিয়ে গেছে, কথাগুলো যেন জড়িয়ে যাচ্ছে। নিশির পাশে বসে আহিল ক্রমাগত ডেকে চলেছে। বিছানার চাদরে দুহাত শক্ত করে মুঠো করে আছে। কপালের রগগুলো ফুলে উঠেছে। সারা মুখ যেন চামড়া ফেটে রক্ত গড়িয়ে পড়বে এমন অবস্থা। চোখ উল্টে খিস্তে খিস্তে মুখ দিয়ে ফেনা বেরিয়ে যাচ্ছে। আহিল গালে হাত দিয়ে বেশ কিছুক্ষণ ডাকলো। মেয়েটা যেন একেবারে কাঠের মতন শক্ত হয়ে গেছে, দিশারা হয়ে গেছে। কতক্ষণ ধরে এই অবস্থা, কিছুই ভেবে পাচ্ছে না। এলোমেলো ভাবে শিমুল বেগমকে ডাকতে শুরু করলেন। দেখুন পেশেন্টের অবস্থা, ডক্টররা এখনো কিছুই বলছেন না, তবে কিছুক্ষণের মধ্যেই সিটি স্ক্যান করা হবে, আর তারপরে ওনারা হয়তো আপনাদের সাথে কথা বলতে পারেন। কথাটা বলেই নার্স খুব দ্রুত শিমুল বেগমের সামনে থেকে চলে গেল। আধ ঘন্টার মধ্যে কি থেকে কি হয়ে গেল কিছুই মেলাতে পারছে না সে। সবকিছু যেন খারাপ স্বপ্নের মতন লাগছে তার কাছে। ছেলের এমন ডাক শুনে নিশিকে এইভাবে বিছানায় ছটফট করতে দেখে কিভাবে যে পরিমরি করে হাসপাতালে এসেছেন তা এখনো তিনি মনে করতে পারছেন না। মাথায় তালুয় হাত চেপে ধরে সামনে থাকা একটা চেয়ারে বসে পড়লেন শিমুল বেগম। আহিলকে আবার বাসায় যেতে হয়েছে নিশির যাবতীয় মেডিকেল রিপোর্ট আর ডকুমেন্টের জন্য। নিশিকে যিনি অবজার্ভ করেন তিনি এখন হাসপাতালে নেই। তার ডিউটি শুরু হবে রাত 12টার পর। কিন্তু তাই বলে তো আর ট্রিটমেন্ট থেমে থাকবে না। নিশির রেগুলার ডাক্তারকে সবকিছু জানিয়ে ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে ইন্টার্ন ডাক্তার। কিছুক্ষণের মধ্যে ডাক্তার নিজেই পৌঁছে যাবেন। তার আগে সিটি স্ক্যানটা করিয়ে নিতে বলেছেন। সবকিছু যেন এলোমেলো লাগছে আহিলের কাছে। ফারাজটাও নেই, ক্যাম্পেইন এসে ঢাকার বাইরে আছে। করিডোরের পিলারে হাত ঠেকিয়ে তার উপর মাথার ভর ছেড়ে দাঁড়িয়ে আছে সে। আল্লাহ, আর কত পরীক্ষা নেবেন তার। আমার ভালোবাসার মানুষটা তার এত প্রিয় হয়ে গেল, এমন কেন হচ্ছে, কেন? আপনাকে স্যার ভেতরে যেতে বলছেন। মিস আহিল, আমি নিশির ক্যান রিপোর্টারটা দেখেছি। নার্ভাস, ওগুলো বেশি সেন্সিটিভ। এরকম অবস্থায় ব্রেন অ্যাটাক হওয়াটাও অস্বাভাবিক ছিল না। অ্যান্ড সরি টু সে, এমন কিছু হলে আপনারা ওয়াইফ হয় কোমায় নয়তো মৃত। ঈশ্বর আপনাদের সহায় ছিলেন। আচ্ছা, উনি কি কোনো ব্যাপার নিয়ে ডিপ্রেশনে ছিলেন? এরকম হবার রিজনটা কি? আহিল একে একে সবকিছু খুলে বললেন ডক্টরকে, শুধুমাত্র সন্ধ্যার ব্যাপারটা ছাড়া। পড়াশোনা করলেও তার উপর প্রেশার ক্রিয়েটেড হবে, আমি বলেছি। কিন্তু তার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া, উত্তেজিত করা, তোলার মাধ্যমেই যে কথাটা প্রেশার পড়বে, একেবারে ভেবেছেন? আমি তো আপনাদের ব্যাপারটা খুলেই বলেছিলাম। আপনি তো বুদ্ধিমান আহিল, এতটুকু সেন্স আপনার মাথায় এলো না যে তাকে প্রেশার থেকে দূরে রাখতে গিয়ে আমি নিজেই তার উপর হাবি হচ্ছি। ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে গেল আহিল। এলোমেলো দৃষ্টিতে হাসপাতালের বাইরে বের হয়ে আসলো। ভিতরে তার দম বন্ধ হয়ে আসছে। জোর করে টেনেও যেন নিঃশ্বাস নিতে পারছে না। বুকের মাঝ বরাবর কয়েকটা কিল বসিয়ে শ্বাস নেবার চেষ্টা করে যাচ্ছে সে। ডাক্তারের কথাগুলো এখনো কানে বাজছে এক এক করে। পিচিটা আমার জন্য এত কষ্ট পাচ্ছে, আমার জন্য। আমি ওকে রাগ দেখিয়েছি, আমার কথা মানতে বাধ্য করছি। আমি ওকে কাঁদিয়েছি, ওকে আমি কষ্ট দিয়েছি, আমি নিশিকে কষ্ট দিয়েছি। আমি সাইকিয়াট্রিস্ট নীলিমা এহসানকে সাথে নিয়ে ঢুকলেন ডাক্তার নিশির কেবিনে। শরীর দুর্বলতার জন্য রাতে ঘুমানোর মেডিসিন সহ পরপর 2টো স্যালাইন দেওয়া হয়েছে তাকে। নিশি আশঙ্কা মুক্ত জানার পরেই জোর করে শিমুল বেগমকে পাঠিয়ে দিলেন আহিল। হাই প্রেশারের রোগী
তার উপর আজ সারাদিনই বাহিরে ছিলেন। আশরাফ সাহেব ফোন পেয়ে এদিক হয়ে শিমুল বেগমকে সাথে করে নিয়ে গেছে। রাতের দিকে নিশির রিলিজ দেওয়া হতো। স্যালাইনগুলো শেষ হয়নি বলে আর ছাড়েনি ডাক্তার। ভিতরে দুজন নার্স অন ডিউটিতে। আহিল একবারের জন্য ভিতরে ঢুকেনি, কেবিনের জানালার পাশে দাঁড়িয়েছিল। অনেকটা সময় পর নিশির সাথে কথা বলে ভিতর থেকে দুজন বেরিয়ে এলেন। আপনাকে স্যার চেম্বারে ডেকে পাঠিয়েছেন। পিছন থেকে একজন নার্স কথাটা বলে চলে গেল। হ্যালো মিস আহিল, নিশির হাজব্যান্ড রাইট? জি। আপনাদের বিয়ে হয়েছে কতদিন? 9 মাস। এইজ ডিফারেন্টটা কতটা আপনাদের দুজনের? 12 বছর। অনেকটাই। আপনাদের ফিজিক্যাল রিলেশন? কথাটা শোনা মাত্রই আহিল চোখ তুলে ডাক্তারের দিকে তাকালো। বেশ অনেকটা বয়স মেয়েটার, আহিলের থেকে বড়ই হবে হয়তো। আর কিছু বলার আগে পাশ থেকে নিশির কনসালটেন্ট ডাক্তার নীলিমা এহসান পরিচয়টা দিয়ে দিল। আর তার সাথে সাথে অ্যাক্সিডেন্টের পর তাদের ইন্টিমেন্সি কন্ডিশনটাও জানিয়ে দিল আহিল থেকে কনফার্ম হয়ে। ওকে আপনার অনেকটা সফটলি হ্যান্ডেল করতে হবে। এত অল্প বয়সে এত পাওয়ারের মেডিসিন নিচ্ছে, সেটা ম্যাচেজের উপর প্রভাব তো ফেলবেই। আই থিঙ্ক ইউ শুড আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন। আহিল জবাবে হালকা মাথা নাড়ল। তাদের তিনজনের মাঝেই অনেক কথা হলো, তবে আহিল শ্রোতা হিসেবেই সবচেয়ে ভালো ভূমিকা পালন করেছে। ডাক্তারদের সাথে কথা শেষ করে আহিল চেয়ার ছেড়ে দরজার দিকে এগিয়ে গেল বের হওয়ার জন্য। শিওর? কেবিনে আহিল ঢোকার পরই নিশির চোখ ছোট ছোট করে রাগি মোটে গালগুলো ফুলিয়ে ঢোল করে রেখেছে। আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? বাসার কোনো সার্ভেন্টকে দিয়ে ড্রাইভারকে পাঠিয়ে দিতেন, আমি চলে যেতাম। আহিল এক মনে ভাবলেশীন ভাবে নিশির দিকে তাকিয়ে আছে। তোমার বিকেল থেকে মাথা ব্যথা, আমায় বললে না কেন? নিশি তুমি আর কথা বলতে পারলো না। আহিল দুহাতে তালু দিয়ে মুখ ঢেকে ডুকরে ডুকরে কাঁদছে বাচ্চাদের মতো। নিশি অনেকটা ভেবাচাকা খেয়ে আছে। মানুষটাকে রাগ করতে দেখেছে, মন খারাপ করতে দেখেছে, কিন্তু এভাবে কাঁদতে কখনো দেখেনি। কান্নার প্রতিটা আওয়াজ যেন বুকে গিয়ে বিচ্ছে তার। আমি ঠিক আছি তো, ভেবেছিলাম ঘুমিয়ে গেলে ঠিক হয়ে যাবে, কিন্তু হঠাৎ করে এমন হবে আমি বুঝতে পারিনি। আর হবে না। নিশি অনেকটা জোর করে আহিলের মুখ থেকে হাত সরিয়ে চোখ মুছিয়ে দিল। আহিল চেয়ার ছেড়ে নিশির বুকের সাথে মিশিয়ে নিল। এত অসুস্থ কেন হবে তুমি? কেন? আমার যদি আমার কাছে কোনো কিছু লোকাও না, তাহলে দেখবো আমি কি যে করি। কি করবেন? বলবো না, চলো ওঠো। আস্তে আস্তে ডাক্তারের সাথে কথা হয়ে গেছে আমার, সব ফর্মালিটি সেরে তবেই ফিরলাম। বাড়ি ফিরবো এখন। বাড়ি ফেরার পর আহিল পুরোদমে নিশির প্রতি মনোযোগ দিল। ডাক্তার বারবার করে তার দুর্বলতার কথা বলেছে। আর তাছাড়া নিশির এক্সাম পর্যন্ত সে বাসা থেকেই সব অফিসিয়াল কাজ দেখাশোনা করবে। নিশিকে হাসপাতাল থেকে যেদিন বাসা আনা হয়েছে, সেদিনই আহিল নিচে গিয়ে নাজমুল সাহেবের সাথে দেখা করে কথা বলে বইপত্র সব নিয়ে এসেছে। আহিল নিশির অসুস্থতার কথা গোপন রেখে সবটা বুঝিয়ে বললেন। সব শুনে নাজমুল সাহেবও তার আপত্তি করেননি। ভার্সিটির যাবতীয় ফর্মালিটি আহিল সেরে এক্সামের অ্যাডমিট নিয়ে এসেছে। এক্সামের আর 2 দিন বাকি। নিশি সবিস্তারে একেবারে ঝালাই সব করে নিয়ে যাচ্ছে। মাস খানেকের গ্যাপে অনেক কিছু যেন ভুলে গেছে, অথচ প্রিপারেশন তো তার ভালো ছিল। মন খারাপ না করে মাথা ঠান্ডা করে আবার চোখ বুলানো শুরু। আহিল তার পাশে বসে অফিসের কাজ করে যাচ্ছে, আর কাজের ফাঁকে ফাঁকে এটা সেটা নিশির মুখে তুলে দিচ্ছে। আর খাবো না, সকাল থেকে তো খেয়েই যাচ্ছি। তো আমি কুচকে বললাম, একটু পরে যাই না, বেশি না, একটু পরেই খেয়ে নিব, প্রমিস। এই যে দেখেন, পেটে একটুও জায়গা নেই। নিশি নিজে পেট দেখিয়ে বলল। নিশির এমন কাণ্ড দেখে আহিল হেসে দিল। আচ্ছা আর খেতে হবে না। নিশির কপালে চুমু খেয়ে বললাম। নিজের কোলের উপর টেনে নিল। দেখি তো কি বলেছো? থিমগুলো কেমন যেন ভুলে গিয়েছি, আবার নতুন করে মুখস্থ করা লাগবে। এখনো তো 6টা চ্যাপ্টার বাকি, কখন শেষ করব? আমার কান্না পাচ্ছে। আমাকে কে যেন বলছিল একটু চাপ নেবে না। আমি যা বলবো তা ওনাকে শুনবে বলছিল। আচ্ছা, আমি কি গাধা হয়ে গেছি? পারবো আর ভুলবোটাই। দূর বোকা, আমার নিশু ওয়ার্ল্ড বেস্ট। নিশুর কপালে চুলগুলো সরিয়ে হালকা করে ঠোঁট শুয়ে বললাম,
নিশিও খুব সন্তর্পণে আহিলের গলা জড়িয়ে ধরল, গালের এক পাশে গাল ঘষে দিল। আপনার গায়ের গন্ধটা না ভ্যানিলা আইসক্রিমের মতো। এই জন্য বুঝি কামড় দাও? কামড় দিই তো আপনি পচা কথা বলেন বলে। আচ্ছা আর বলবো না, জলদি পড়া শেষ করে নাও। 11টার পর কিন্তু আর না, মেডিসিনের টাইম হয়ে যাবে। আর কতদিন খাবো? আমার ভালো লাগে না। সুস্থ হতে হবে তোরে বাবা, খালি বাচ্চাম করে। আপনি বুড়া মুখ কম করেন তো। আচ্ছা নাই নাকি বলেই নিশির পেটের দিকে কামিজের ভিতরে হাত ঘুরিয়ে দিলাম। আপনি আমাকে ডিস্টার্ব করছেন কিন্তু। আচ্ছা ব্যাপার না, রাতে শুধু পেয়ে নি, তারপর ডিস্টার্বের স্পেলিং শেখাবো। বলি আহিল নিশির দুগাল টেনে দিয়ে চেয়ারে বসিয়ে ডিভানের দিকে চলে গেল ল্যাপটপ নিয়ে। নিশি কিছুক্ষণ টেবিলে পড়ে বই নিয়ে হেঁটে হেঁটে পড়া শুরু করে দিল, এবং সেটা অনেকটা বাচ্চাদের মতন করে জোরে জোরে। আহিল নিশিকে কিছুক্ষণ দেখে আপন মনে হাসতে হাসতে ডিভানের উপর গা এলিয়ে দিল, পেটের উপর ল্যাপটপ সেট করে নিয়ে। এর মিনিট 10 পরই নিশি এসে পেটের উপর থেকে ল্যাপটপটা সরিয়ে দিল। তারপর আহিলের বুকের উপর পিঠ দিয়ে বই নিয়ে শুয়ে আবারও পড়া শুরু করলো। নিশু কি শুরু করলা? আমার পরীক্ষা না, আমি পড়ছি। পড়ো না রে বাপ, আমি না করিনি তো। এই পাশে শুয়ে পড়ো না। না। কালকে আমার মিটিং আছে তো জান। শুরু দেবো কিন্তু। তাহলে আমিও কামড়ে দিব। নিশি প্লিজ লেট মি ফিনিশড প্লিজ, এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। তাহলে আমার মাথায় তেল দিয়ে চুল বেঁধে দিতে হবে। কি? আচ্ছা বাবা দেবো তো। তারপর বাগানে হাঁটতে নিয়ে যেতে হবে। বাগানের দিকটা পরিষ্কার করা হয়নি। বাগানে রাতে নিয়ে যাওয়া ইম্পসিবল, পা এখনো ঠিক হয়নি পুরোপুরি। নিশি আর কিছু না বলে মুখ ফুলিয়ে আহিলের উপর থেকে সরে গেল। বই নিয়ে আবারও আগের মতন পড়া শুরু করে দিয়েছে। আহিলও আর কথা না বাড়িয়ে কাজ শেষ করায় মনোযোগ দিল। কাজ শেষ করে ল্যাপটপটা ডেস্কের উপর রাখতে গিয়ে আহিলের মনে পড়ল নিশির কথা। কাজের মধ্যে এতই ডুবে গিয়েছিল যে বলতেই পারবে না নিশি কখন তার পাশ থেকে উঠে গেল। বইপত্র শীট সবকিছু ডেস্কের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মেয়েটা কেন যে এত অগোছালো নিজের প্রতি, সেটা আহিল ভেবে পায় না। বইগুলো ঠিকঠাক করে রেখে নিজের ফাইলপত্র গুছিয়ে স্টাডি রুমের দরজাটা লক করে বেরিয়ে গেল আহিল। আহিলদের বাড়ির নিচের সেকশনটা মূলত অ্যাপার্টমেন্ট বেসিস। শিমুল বেগমের বিয়ের পর আশরাফ সাহেব মা বাবা নিয়ে বর্তমানে যে বাগান বাড়ি করা হয়েছে সেখানেই থাকতেন। মূলত বাগান বাড়িটাই আহিলদের দাদার বাড়ি। এখন এ বাড়ি দেখাশোনা করার জন্য স্টাফ কোয়ার্টার করেছিলেন নিচের তলায়, আর এখন সেই স্টাফ কোয়ার্টার ডেকোরেট করে আহিল নিজে থাকছে তার নিশকে নিয়ে। আহিলদের বেডরুম আর স্টাডি রুমের সাথে অ্যাটাচ লন রয়েছে, যার পুরোটাই কাচের দেওয়াল। আর সেই দেওয়ালের সৌন্দর্য বাড়াতে নানা ধরনের বাইরের লতানো গাছ ঝুলিয়ে দেওয়া হয়েছে কাচের উপর। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো কোনো ছাউনি নেই। উপরটা ঝকঝকে পরিষ্কার আকাশ, বেশ পুরনো ডালপালা ছাড়ানো, আর একটু রাধাচূড়া ফুলের গাছও রয়েছে সেখানে। মূলত গাছটা সহ ঘরটা করা হয়েছে। আর কি, নিশিকে পাওয়া গেল ড্রয়িং রুমে। কাঁধের উপর তোয়ালে দিয়ে শিমুল বেগম হাতে চুলে তেল দিয়ে যাচ্ছে সে। আহিলের দিকে একবার তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল নিশি। পাশেই আহিল ধপ করে বসে রিমোট দিয়ে চ্যানেল পাল্টানো শুরু করে দিয়েছে। নিশিও কিছু বলছে না। মূলত চ্যানেল চেঞ্জ করে নিশিকে রাগাতেই চেয়েছিলেন আহিল। শিমুল বেগম কিছুটা আন্দাজ করতে পেরে নিশির চুলে চিরুনি করে চুল বেঁধে দিয়ে চলে গেলেন রান্নাঘরের দিকে। নিশিও শাশুড়ির পিছন নিয়ে আহিলের পেছন থেকে হাতটা ধরে আটকে দেয়। নিশি যতই ছাড়ানোর চেষ্টা করছে আহিল আরো চেপে ধরছে। এদিকে নিশিও মুখ ফুটে বলছে না ছাড়ার কথা, আর আহিলও ছাড়ছে না। এমন ভাবেই টিভিতে মনোযোগ দিয়ে রেখেছে যেন নিশিও তার সাথে ধস্তাধস্তি করেই যাচ্ছে হাত ছাড়ানোর জন্য। এর কিছুই সে জানে না। আহিলের এমন ভাব দেখে নিশিও আচমকা খুব জোরে কামড় বসিয়ে দেয় আহিলের কবজিতে। আচমকা কামড়টা হজম করতে না পেরে হাত ছেড়ে দেয় নিশির, আর সেই সুযোগে নিশি রান্নাঘরের দিকে চলে গেল। আর আহিলও কিছুটা চেঁচিয়ে বলতে লাগলো, I will repeat it very early, honey. আহিলের এই কথা শুনে নিশি পেছন ফিরতেই Mind it. রাতে খাবার টেবিলে রোজকার মতো নিশি আর আহিলের পাশে বসেনি। ভয়ে অশুভটা কখন আবার কি করে বসে তার নেই ঠিক। সে বসেছে একেবারে শিমুল বেগমের গা ঘেঁষে। এমনভাবে বসেছে যে কোনোভাবেই কায়দা করে আহিল নিশিকে জ্বালাতে পারেনি।
আজকে বেশ শান্তিতে খাচ্ছে, একেবারে নিজের মতন। অসভ্যটার পাশে বসলে নিজের ইচ্ছে মতন প্লেটে তুলে দিত, আর কিছু বললেই চোখ রাঙানি। আজকে কিছু বলতে পারছে না। শিমুল বেগমও জোর করছে না, নিশি যা দিয়ে খেতে যাচ্ছে তাই প্লেটে তুলে দিচ্ছে। এটা কি নিশাদ? সেই তো আলু সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছ, চিকেন দিচ্ছি সেটাও নিচ্ছ না। আমি তো জোর করে নাই মা, সবজিটা অ্যাটলিস্ট নাও। আম্মু, সবজি ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, খাওয়া শেষ করে পায়েসটা খেয়ে নিও। আম্মু সবজি দেন, সবজি দিয়েই খাবো। ছেলের বউয়ের কাণ্ড দেখে শিমুল বেগম সহ আশরাফ সাহেবও চুপচাপ হেসে যাচ্ছে। আহিলের কোনো প্রতিক্রিয়া নেই, চুপচাপ খাচ্ছে আর সবকিছু দেখে যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আহিল তার বাবার সাথে উপরে চলে গেছে বিজনেসের সম্পর্কে কথাবার্তা বলার জন্য। এদিকে নিশিও আরফিকে পড়া দেখিয়ে দিচ্ছে। শিমুল বেগম পাশে বসে গরম পানিতে পা ডুবিয়েছেন। আরফিকে পড়া দেখানো শেষ করে রুমে চলে গেল নিশি। আহিল এখনো রুমে আসেনি, তাই সে টিভি অন করে বিছানায় শুয়ে শুয়ে মিউজিকের ভিডিও দেখছে। মিনিট 5 পরেই আহিল রুমে এসে পকেট থেকে ফোনটা বেড সাইডের টেবিলের উপর রেখে দিল। গায়ের শার্টটা খুলে ডিফানের উপর রেখে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ব্লু টি শার্ট আর ট্রাউজার গায়ে চাপিয়ে মাথার চুলগুলো মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়ালো। একজন স্টাফ এসে জলের জার আর 1 গ্লাস দুধ টেবিলের উপর রেখে দিয়ে গেল। নিশি আপন মনে বালিশে হেলান দিয়ে গান শুনে যাচ্ছে। আহিল নিজের চুল মুছছে আর আয়নায় নিশিকে দেখে যাচ্ছে। রুমের দরজা লক করা, ডিফানের উপর রাখা নিশির ভেজা টাওয়াল আর নিজের টাওয়াল নিয়ে ওয়াশরুমে গেল। সেন্টার টেবিলের উপর থেকে ঢাকনা সরিয়ে দুধের গ্লাসটা হাতে নিয়ে বিছানায় বসে পড়ল। তারপর নিশির হাত থেকে রিমোট নিয়ে মুট করে দিয়ে নিশিকে নিচের দিকে টেনে নিয়ে দুধের গ্লাসটা মুখের সামনে ধরল। চক্ষু চরক গাছ করে মুখটাকে বাংলার 5 করে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিল নিশি। কারণ তাহার ভাষ্য মতে দুধ থেকে বিষের টেস্ট বেশি ভালো মনে হয়। এবার আহিল গাল চেপে ধরে নিজের দিকে ফিরালো, আবার মুখ ফিরিয়ে নেয় নিশি। একদম মাথায় তুলে আছাড় তো বলে দিচ্ছি, লাই পেয়ে পেয়ে কিন্তু একেবারে ঘাড়ে উঠেছ, শীঘ্রই শেষ করো বলছি। আহিলের কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল, যেন সেই মুখের উপর থেকে হাত চেপে ধরে বিছানা থেকে নেমে যাবার জন্য উঠতে গেলেই পা দিয়ে পেঁচিয়ে ধরে আহিল। তারপর দুধের গ্লাসটাকে বেড সাইডে রেখে বিছানার মাঝ বরাবর উপর চড়া হলো, বিছানার সাথে দুহাত চেপে ধরে। দুধ তো তোমাকে খেতেই হবে, এবং এখন থেকে রোজ। অনেক শুনেছি এতদিন খেতে চাইতো না বলে জোর করিনি, কিন্তু তুমি জোর করারই মানুষ। নিশি ছোটার জন্য শর্টফট করতে শুরু করে দিয়েছে। তুমি পারবে আমার সাথে গায়ে জোরে? আগে সেই হাড্ডির উপর মাংস বাড়াও, তারপর আমার সাথে জোর খাটানোর চিন্তা করো, কেমন? এখন দুধটা শেষ করো, সাপের মতো ফুসফুস না করে। নিশিকে উঠিয়ে বসিয়ে এক হাতে তার দুহাত বন্ধ করে দিয়ে জোর করে কিছুটা দুধ মুখের ভিতর ঢুকিয়ে দিল। নিশি দুধটুকু না গিলে গালে জমিয়ে রেখে মুখ ফুলিয়ে ঢোল করে রেখেছে। কপাল কুঁচকে আহিল নিশি এমন ফেস দেখে হাসতে হাসতে নিশির কপালের চুলগুলো সরিয়ে দিল। গিল না রে বা। কিন্তু নিশির কোনো হেলদোল নেই, সে দিব্যি মুখে দুধ নিয়ে টিভির দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর আহিল বিরক্ত হয়ে নাক চেপে ধরলো মুখের দুধটুকু গেলার জন্য, কিন্তু না ছোড়বার নামে খাবার বদলে কুলি করে দুধ ফেলে দিল মুখ থেকে। তুমি খাবে না দুধ? তোমার ঘাড় পর্যন্ত খাবে। কথাটা বলেই বেশ খানিকটা দুধ আহিলের নিজের মুখে নিয়ে নিশিকে বালিশের সাথে চেপে ধরলো। নিশি উঠার জন্য চেষ্টা করার আগেই এক হাতে গাল চেপে ধরে ছোট ঠোঁট চেপে ধরে নিজের মুখের সবটা দুধ চালান করে দিল। তার সাথে নাকটাও চেপে ধরেছে। নাক চেপে ধরার কারণে শ্বাস নেওয়ার জন্য ছটফট করতে করতে দুধটা গিলে নিল। এভাবে 3 বার দুধটুকু শেষ করে গ্লাসটা বেড সাইড টেবিলের উপর রেখে দিল আহিল। এরকম ধস্তাধস্তির কারণে নিশির একেবারে নেতিয়ে পড়েছে। বিছানায় শুয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর ও এক করছে। এই মেয়ে দুধ খাওয়া নিয়ে যত ঝামেলা। আহিল ঝটপট নিশিকে টেনে তুলে পিঠ চাপড়ে দিল। এইভাবে দুধ খাওয়া নিয়ে রোজ রোজ কাহিনী বলবো জান, তাহলে ফোর্সড উইথ রোম্যান্সটা ঠিকঠাক হবে। আহিলের কথায় পিঠে কথা বলতে গিয়ে ঢেকুর তুলল নিশি। গুড, এখন আর বমি পাবে না।
কথাটা বলে বেড সাইড টেবিল থেকে পানি নিয়ে খেয়ে আগের মতন আধ খাওয়া গ্লাসটা নিশির দিকে এগিয়ে দিল। নিশিও চুপচাপ কথা না বলে বাধ্য মেয়ের মতন খেয়ে নিল। মাঝ রাতের দিকে আহিলের ঘুমটা ভেঙে গেল আর উঠে দেখে নিশির দিকে তাকাতেই দেখলি মেয়েটা আরামসে ফোনে গেমস খেলছে। কি ব্যাপার, এখনো ঘুমোনি যে? কয়টা বাজে? বলে নিজের ফোন নিয়ে দেখতে লাগলো আহিল। কি হয়েছে নিশু, মাথায় পেইন হচ্ছে? ফোন চাপতে চাপতে। বুঝেছি। বলেই নিজের কাছে টেনে নিল, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে। এত রাগ করে আছো কেন? এত রাতে বাগানে হাঁটতে যাওয়াটা তো সেফ না জান, কজ পরিষ্কার কাজ চলছে তো। নিশি কিছু না বলে আহিলের উপর থেকে সরে আসতে চাইলে সে আরো জোর করে চেপে ধরে। কি হলো, এমন করছো কেন নিশু? কি করেছি বলবে তো? আমাকে অলওয়েজ ছোট বাচ্চাদের মতো কনস্ট্রাকশন মেনে চলতে হয়। এই এত রুলস কেন মেনে চলো বলো তো? আমাকে ভালো রাখতে, তোমাকে যারা ভালোবাসে তাদের ভালো রাখতে। কারণ তুমি ভালো থাকলে আমি ভালো থাকি, আমরা ভালো থাকি। এবার বলো, আমাদের ভালো রাখতে তুমি কি এইটুকু করতে পারবে না? এবার নিশি কিছু না বলে আহিলের বুকের উপর আঙুল ঘুরাতে ঘুরাতে। আপনি আমাকে মাথায় তুলে আছাড় দেবেন বলেছেন। তো বলবো না? ডাক্তার কি বলছেন বারবার? বেশি করে প্রোটিন নিতে। আর তুমি এদিকে শরীরে ব্লাডের পরিমাণও কম। আমার কতটা টেনশন হয় তোমাকে নিয়ে আমি বলে বোঝাতে পারবো না। পারো তো শুধু রাগ করতে। খামোখা এত টেনশনের কি আছে? কি হবে, বড় জোর মারা যাব, আর একদিন তো মরতে হবেই। তারপর আপনি না হয় আরেকটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করে নেবেন। কথাটা শেষ করার আগে আহিল নিশির ঠোঁট জোড়া দখল করে নিল। নিশিও গভীর আবেশে তাতে সায় দিল। ঘোরটা কেটে গেল যখন আহিল চোখের জলগুলো নিশির চোখের পাতায় আর গালে লেপটে যাচ্ছে। নিশি কিছু বলতে চায়, ও বলতে পারেনি, কারণ এখন তো ঠোঁটে ঠোঁটে কথা হচ্ছে। বেশ অনেকটা সময় পর আহিল নিশিকে ছেড়ে দিল। দুহাতের আঁচলায় নিশির মুখখানি নিয়ে আহিল বলল, বেশ সকালে আহিলের ঘুমটা ভেঙে গেল। অবশ্য ঘুম ভেঙে গেছে বললে ভুল হবে। মাঝরাতে ঘুম ভাঙার পর দু চোখের পাতা খুব একটা এক হয়নি তার। সে তো এই পিচ্চিটাতে ডুবেছিল, এখনো কেমন লেপ্টে আছে গায়ের সাথে। মুখের সাথে চুলগুলো সরিয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সে নিশির দিকে। বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যাচ্ছে তার পিচ্চিটাকে। এই মুখের আদল, এই চোখ, এই ঠোঁট আঙুল ছুঁয়ে দিচ্ছে আর চুমু খাচ্ছে। ঠোঁট ছুঁয়ে দিতেই মনে পড়ে গেল প্রথম দেখাটা। ভালো লাগা ভালোবাসা এত তফাৎ বুঝে না সে। তবে শুরুটা এতই ঠোঁটের গভীরতাই হয়েছিল সেদিন। চলন্ত ট্রেনের দরজার হাড় কাঁপানো বাতাস আর আবছায়া আধারে। ভয়ে কাঁপতে কাঁপতে কথাগুলো আওড়াতে আওড়াতে বাড়ি ঢুকলাম। তবে টিউশন কোচিং কোনোটাই ছাড়বো না, এই সিদ্ধান্তে অটল ছিলাম। বুদ্ধি করে কলেজের পর বোরকা পরে কোচিং আর টিউশন কন্টিনিউ করলাম। এভাবে দুদিন চলল, কিন্তু 3 দিনের মাথায় বাড়ি ফেরার সময় হলো বিপত্তি। কোথা থেকে মুখে মাস্ক লাগিয়ে এক ছেলে এসে গলার বাঁদিকে পিস্তল ঠেকাল, আমার মুখ চেপে ধরে। নির্জন রাস্তা, এই এলাকায় লোকের আনাগোনাও কম, আবাসিক এলাকা বলে কথা। ছটপট করেও কাজ হচ্ছে না। এক পর্যায়ে মুখে হাত চেপে ধরে রেখে এক প্রকার ছো মেরে আমাকে উঠিয়ে নিয়ে গাড়ির ব্যাক সিটে ঢুকে পড়ল। চোখ দিয়ে শুধু পানি পড়ছে, কোনো কিছুতেই কিছু করতে পারছিলাম না। আজ সকালে বের হবার সময় বাবা বারবার বলেছিল জলদি ফিরতে। চোখগুলোতে আস্তে আস্তে ঝাপসা দেখছি, মাথাটা এখন বেশ হালকা লাগছে। লোকটা আমাকে সিটের উপর ফেলে এক হাত আর হাঁটুতে ভর করে আমার উপর ঝুঁকে আছে, মুখে এখনো হাত চেপে ধরে আছে। এতক্ষণ নড়াচড়া করলেও এখন আর পারছি না, নিজেকে কেমন যেন তুলোর মতো হালকা লাগছে। তারপরও 2 হাত দিয়ে ঠেলে যাচ্ছি। কতক্ষণ পারবো জানি না। চোখ দুটো প্রায় নিভু নিভু, টেনেও চোখের পাতা ধরে রাখতে পারছি না। Damn, Nisho. No, open your eyes. Yeah, not now. God, Nisho, please, don't close your eyes. It's me, Ahil. See, Nisho? কথাগুলো বলছে আর গাল সমানে চাপড়ে যাচ্ছে। নিশিরও ঘোরটা কেটে গেল আহিলের নাম শুনে। সময় নিয়ে চোখটা খুলল।
গাড়িতে কোনো আলো নেই। রাস্তার ল্যাম্পপোস্টের আবছা আলোয় আহিলের মুখটা দেখিয়ে নিশ্চিত হয়ে জোরে জোরে শ্বাস ফেলল কয়েকবার। নিশিকে সিটে বসিয়ে তার মাথার স্কার্ফটা ফেলে দিল। গাড়ির লাইট অন করে বা হাতে গলা থেকে মাস্কটা টেনে খুলতে খুলতে ড্রাইভিং সিটের পাশ থেকে পানের বোতলটা নিয়ে আবারও নিশির পাশে এসে বসলো। বোতলটা নিশির মুখের সামনে ধরতেই চোখ মুখ শক্ত করে নিশি হাত ছাড়া দিয়ে সরিয়ে দিল। সবকিছু কেমন যেন স্বপ্নের মতন লাগছে। এত কিছু তার সাথে হয়ে গেছে বিশ্বাসই হচ্ছে না। ভয়াবহ কান্না যেন চোখ ঠিকরে বেরিয়ে আসছে। ছোট ঠোঁট চেপেও কোনো মতে দমাতে পারছে না। বেশ আওয়াজ করে হু হু করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে একেবারে হেঁচকি তুলে একাকার অবস্থা।